আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পাপেল এডুকেয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটি সেটি হচ্ছে ডিপ্লোমা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনস্থ ডিপ্লোমা ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য যে 2025-26 সনের নীতিমালাটি, সেই নীতিমালা কিন্তু প্রকাশ করা হয়েছে। তো এই নীতিমালাটি হচ্ছে সরাসরি আপনারা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ অর্থাৎ tmebd.gov.bd ওয়েবসাইটটাতে পেয়ে যাবেন। তো এই যে নোটিশটা, এই নোটিশের মধ্যে কি, কি বলা আছে, আমাদের এই ভর্তি নীতিমালা সম্পর্কিত কি, কি তথ্য দেওয়া আছে, সেগুলো নিয়ে আমরা একটু চলুন বিশ্লেষণ করি। তো এখানে যে পিডিএফ ফাইলটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ডাউনলোড করা। আপনি নিজেও ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটটি থেকে। তো এখানে দেখেন প্রথমত আমরা যদি এই নোটিশটি খেয়াল করি যে এই নোটিশের মধ্যে কি বলা আছে যে আমাদের এই 2025-26 শিক্ষাবর্ষে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, ফরেস্ট্রি, তারপর হচ্ছে ফিশারিজ, লাইভ স্টক, এছাড়াও 2 বছর মেয়াদী এইচএসসির বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজি এবং হচ্ছে ভোকেশনাল, তারপর হচ্ছে আবার ডিপ্লোমা ইন কমার্স ও সার্টিফিকেট ইন মেরিন ট্রেড কোর্সে ভর্তির এই যে বিজ্ঞপ্তিগুলো, সেই বিজ্ঞপ্তিগুলো এই আমাদের নীতিমালার মধ্যে কিন্তু সকল বিষয় উল্লেখ করা আছে। তবে আমাদের টার্গেট হচ্ছে 4 বছর মেয়াদী যে ডিপ্লোমা কোর্সগুলা, সেই ভর্তি নীতিমালাটাকে বিশ্লেষণ করা। তারপর আমরা চেষ্টা করব সকল ভর্তি নীতিমালাগুলো এক নজরে বিস্তারিতভাবে দেখার জন্য। তো প্রথমত আমরা যদি এখানে দেখি, এখানে 6টা আমাদের পয়েন্ট দেওয়া আছে। তো এখানে বোর্ড অর্থ হচ্ছে কারিগরি, অর্থাৎ আমাদের বোর্ড হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এখানে বোর্ড শব্দের অর্থ বলতে আমাদেরকে কারিগরি শিক্ষা বোর্ডকে বোঝাচ্ছে। কলেজ ও ইনস্টিটিউট অর্থ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পাঠদানের জন্য অনুমোদন প্রাপ্ত একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠান। অর্থাৎ এই যে আমাদের কলেজের জন্য, কলেজ লেভেল যদি বোঝায় সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে এইচএসসি কিংবা এইচএসসি ভোকেশনাল, তারপর হচ্ছে এই যে ট্রেড ভিত্তিক যে কোর্সগুলা 2 বছর মেয়াদী, সেগুলো হচ্ছে আমাদের কলেজ ভিত্তিক। আর ইনস্টিটিউট গুলো হচ্ছে মূলত এই 4 বছর মেয়াদী যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স, সেই বিষয়গুলা হচ্ছে আমাদের কি ইনস্টিটিউটের অন্তর্ভুক্ত। ওকে, তাহলে এরপর হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার যে পয়েন্টটা, নির্ধারিত ফর্ম, অর্থাৎ ভর্তির জন্য বোর্ড কর্তৃক নির্ধারিত অনলাইনে আবেদন ফর্ম। এখানে আমরা এই যে ভর্তির যে নীতিমালাটা এখানে বিশ্লেষণ করব, সেই ভর্তির নীতিমালার মধ্যে আমাদের যে পয়েন্টগুলো আসবে, সেই পয়েন্টগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে দেওয়া আর কি। এই ফর্ম মানে কিন্তু আমাদের ফিজিক্যাল কোনো ফর্ম না, এটা বোঝাবে হচ্ছে কি একটা অনলাইন ফর্ম, যেটা হচ্ছে আবেদন করার জন্য অনলাইনে আমাদের বোর্ড কর্তৃক নির্ধারিত একটি ভর্তি ওয়েবসাইটে আমাদের এই ফর্মটা অনলাইনে আবেদন করে পূরণ করতে হবে। ওকে, তারপর হচ্ছে প্রার্থী হতে এখানে হচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থী এবং ছাত্রছাত্রীদেরকে বোঝাবে। শিক্ষার্থী হতে হচ্ছে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থী বা প্রার্থীকে বোঝাচ্ছে। এবং ভর্তি কমিটি মানে হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এই ভর্তির জন্য যে কমিটিটা গঠন করা হয়েছে, সেই কমিটিটাকে বোঝাবে। আচ্ছা, এখন আসেন হচ্ছে আমাদের এই প্রাথমিকভাবে যে আমরা এই ভর্তি পরীক্ষার জন্য কে বা কারা যোগ্য বলে বিবেচিত হবে তাদের ক্ষেত্রে, অর্থাৎ যোগ্যতা কি হবে। এই যে আপনি ভর্তি পরীক্ষার জন্য যে ফর্মটা পূরণ করবেন, সেই ফর্ম পূরণ করার জন্য আপনার কি, কি যোগ্যতা থাকা লাগবে। যেমন এখানে 4 বছর মেয়াদী যে ডিপ্লোমা কোর্সগুলোর কথা বলছে, সেখানে আমাদের হচ্ছে ডিপ্লোমা ইন ট্যুরিজম এবং হসপিটালিটি ও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। এখানে ১ম এবং উভয় শিফট, অর্থাৎ ১ম এবং ২য় উভয় শিফটকেই বোঝাচ্ছে কিন্তু। টেকনোলজি গুলো যেমন হচ্ছে কি ট্যুরিজম এন্ড হসপিটালিটি, অটোমোবাইল, আর্কিটেকচার, সিরামিক্স, কেমিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, কনস্ট্রাকশন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রোমেডিক্যাল। তো এখানে আমাদের ইঞ্জিনিয়ারিং এর জন্য যে সকল টেকনোলজি গুলো আছে এবং হসপিটালিটির জন্য যে সকল টেকনোলজি গুলো আছে, সেগুলাকে কিন্তু আমাদের কি করছে, মিন করতেছে। এবং এই যোগ্যতাগুলো আমাদের কি দেওয়া আছে এই পাশে, যেমন যে কোনো শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়তে এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল অথবা সমমান পরীক্ষার অথবা ও লেভেল পরীক্ষায় এখানে এই যে সালটা উল্লেখ করা 23, 24 এবং 25 সনে উত্তীর্ণ। তার মানে কি, এই যে বোর্ডটা বা ভর্তির যোগ্যতার কথা বলছে, সে কি হতে পারে, জেনারেল বোর্ড থেকে হতে পারে, যে কোনো এসএসসি পরীক্ষার্থী হতে হবে, এসএসসি সমমান হতে হবে। এবং তাকে অবশ্যই এই 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য কি হতে হবে, সদ্য 23, 24 এবং 25 ব্যাচের উত্তীর্ণ শিক্ষার্থী হতে হবে। এবং এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে যে যোগ্যতাটা বিবেচনা করবে, সেটা হচ্ছে ছাত্র এবং ছাত্রীদের জন্য উভয়ের জন্য এখানে সেম নিয়ম। বিষয়টা প্রচলিত ছিল বা আমাদের যে বিষয়টা বাজ হিসেবে ছিল এর আগে, সেখানে কিন্তু আমরা ছাত্রছাত্রীর জন্য আলাদা আলাদা নিয়ম দেখছিলাম। তবে এটাকে আমাদের কি করা হয়েছে, এই নীতিমালাতে একদম স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ছাত্র এবং ছাত্রী উভয়ের জন্য সাধারণ গণিত বা উচ্চতর গণিত যে বিষয়টা থাকবে,
সেই ক্ষেত্রে আমাদের জিপিএটা এখানে কত, মিনিমাম জিপিএ পেতে হবে হচ্ছে 3 এবং সর্বমোট ন্যূনতম জিপিএ থাকতে হবে হচ্ছে আমাদের কত 3 পয়েন্ট। অর্থাৎ তোমাকে এই চতুর্থ বিষয় বাদে তোমাকে কি পেতে হবে, 3 পয়েন্ট পেতে হবে সর্বনিম্ন জিপিএ 5 এর মধ্যে। আর গণিতে তোমাকে 3 পয়েন্ট থাকতে হবে বা উচ্চতর গণিত। ওকে, আশা করি তোমাকে বুঝাইতে পারছি। এরপর এখানে দেখো এই ডিপ্লোমা ইন টেক্সটাইলের কথায় যদি আসি, তো সেই ক্ষেত্রে আমাদের হবে। তারপর আলাদা যোগ্যতার কথায় যদি আমরা আসি, তাহলে সেই ব্যাপারটা এখানে আমাদের দাঁড়াচ্ছে কি, সেই ব্যাপারটা এখানে আমাদের দাঁড়াচ্ছে, দেখো এই যে আমরা যদি এখানে দেখি যে মেরিন টেকনোলজির কথা যদি বলি, তাহলে এখান থেকে কি বলছে, মেরিন টেকনোলজিটাকে কিন্তু এখানে আলাদা করে যোগ্যতার কথা বলছে। যেমন এখানে দেখো আমাদের কি বলছে যে ন্যূনতম এখান থেকে আমাকে, যদি তুমি মেরিন টেকনোলজি নিয়ে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, যে কোনো বোর্ড থেকে এসএসসি, ওই ব্যাপারটা সেম থাকবে। তবে এখানে হচ্ছে পরীক্ষা শুধুমাত্র বিজ্ঞান বিভাগ আর হচ্ছে এসএসসি ভোকেশনাল। এখানে তোমরা যারা আর্টস কমার্স থেকে আছো তাদের ক্ষেত্রে কিন্তু মেরিন ইঞ্জিনিয়ারিংটা প্রযোজ্য হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এক্ষেত্রে তোমাকে সর্বমোট ন্যূনতম জিপি হচ্ছে 3.50 থাকতে হবে এবং অবশ্যই 23, 24 এবং 25 সালের শিক্ষার্থী হতে হবে। তারাই শুধুমাত্র কি করতে পারবে, এই মেরিন ইঞ্জিনিয়ারিং এর জন্য ভর্তি আবেদন করতে পারবে, অর্থাৎ ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাকে বলছে আবার দেখো বিষয়গুলো উল্লেখ করেছে, যেমন গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান সহ। এখানে হচ্ছে কি যে মূল বিষয়গুলো আছে, সেই মূল বিষয়গুলো সহ কিন্তু তোমাকে কি থাকতে হবে, সর্বমোট জিপিএ 3.50 থাকতে হবে কমপক্ষে। ওকে, আচ্ছা এবার খেয়াল করো ইংলিশ মিডিয়ামে যদি হয়, সেই ক্ষেত্রে পাঠ্যক্রমের আওতায় পদার্থবিজ্ঞান, গণিত, ইংরেজি সহ 5টি বিষয় ন্যূনতম সি গ্রেড এবং ও লেভেলে সনদপ্রাপ্ত শিক্ষার্থীগণ আবেদন করতে পারবে। আচ্ছা, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন এই যে আমাদের মেরিনের ক্ষেত্রে কিন্তু আবার কি করছে আলাদাভাবে, বয়স এখানে উল্লেখ করে দিচ্ছে, আবেদনের তারিখে সর্বোচ্চ তার 18 বছর হওয়া যাবে। 18 বছরের বেশি যদি কারো থাকে বয়স, সে কিন্তু মেরিনের জন্য কি করতে পারবে না, আবেদন করতে পারবে না। তারপর যে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে তোমরা এই বিষয়গুলো একটু দেখে নাও, কারণ এই মেরিন টেকনোলজির ক্ষেত্রে কিন্তু আমাদের শারীরিক যোগ্যতা, বয়স এই বিষয়গুলো কি করবে, বিবেচনায় আসবে। আচ্ছা, এখন আসো সরকারি প্রতিষ্ঠানে এখানে যে 4 বছর মেয়াদী ডিপ্লোমার ক্ষেত্রে বলছে, যেমন এখানে কোনগুলো, এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশারিজ, লাইভস্টক এবং হচ্ছে কি এই আমাদের ফরেস্ট্রিটা দুইবার উল্লেখ করছে, একই বিষয়। আচ্ছা, এখন দেখো যে কোনো শিক্ষা বোর্ড এটা ওকে, তবে এখানে আমাদের যে বিষয়টা পার্থক্য আসবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের জিপিএটা এখানে আমাদের কি সর্ব সর্বনিম্ন 2.50। তাহলে কি দাঁড়াইলো, আমি তোমাকে একটু বিশ্লেষণ করি। যদি তুমি কি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যেটা আছে, ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে তোমার যে আমি শুরু থেকে যদি একটু দেখাই, দেখো এই যে ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, এই দুই বিষয়ের জন্য, অর্থাৎ এই দুই ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমাকে কি পেতে হবে, সর্বনিম্ন 3 পয়েন্ট থাকতে হবে ছেলে মেয়ে উভয়ের জন্য, এবং গণিত বা উচ্চতর গণিতে সর্বনিম্ন 3 পয়েন্ট থাকতে হবে। আর টেক্সটাইল এবং হচ্ছে এই বিষয়টা সেম, কিন্তু তোমার পার্থক্যটা হচ্ছে মেরিনের ক্ষেত্রে এখানে তোমাকে সর্বনিম্ন জিপিএ থাকতে হবে হচ্ছে 3.50 এবং অবশ্যই বিজ্ঞান বিভাগ হতে হবে অথবা দাখিল বা এসএসসি ভোকেশনাল হতে হবে। ক্লিয়ার কিনা? আচ্ছা, এরপর এখানে যে এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশারিজ এবং লাইভ স্টক আছে, এই ক্ষেত্রে তোমাকে সর্বনিম্ন জিপিএ হচ্ছে 2.50 এবং বাকি বিষয়গুলো সেম। আচ্ছা, এখন আসো বেসরকারি প্রতিষ্ঠান, এগুলো কি সরকারি। বেসরকারিতে কি হবে, বেসরকারিতে টেকনোলজি গুলো সেমই। এখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বেসরকারিতে যে নিয়মটা প্রযোজ্য হবে, এসএসসি লেভেল, ঠিক আছে, এসএসসি বা সমমান। ওকে, তারপর এখানে তোমাকে সমমানের যে পরীক্ষাটা আছে, এই পরীক্ষায় 2021 থেকে 25 কি করতে হবে, 21 থেকে 25 মানে এখানে যে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো সেগুলো হচ্ছে 23 থেকে আমাদের কত 25 পর্যন্ত, অর্থাৎ 3 ব্যাচের শিক্ষার্থী। আর প্রাইভেটের ক্ষেত্রে আমাদের 21 থেকে 25 পর্যন্ত, মানে আমাদের এই 21 থেকে 25 পর্যন্ত যারা যে কোনো সাল থেকে উত্তীর্ণ হয়েছে তাদের ক্ষেত্রে এই ভর্তি প্রযোজ্য হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। প্রাইভেট টেক্সটাইলের ক্ষেত্রেও বিষয়টা সেম, এবং হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার বিষয়টাও সেম, এবং বাকি যে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এসএসসি তে কত পয়েন্ট সেটা একই থাকবে। শুধু পার্থক্যটা হচ্ছে এখান থেকে আমাদের কি এই যে সালটা এবং এই যে জিপিএটা হচ্ছে আমাদের কি 2 পয়েন্ট থাকলেই যথেষ্ট। আচ্ছা, তোমরা প্রাইভেটে যারা ভর্তি হতে চাও তাদের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো ধরাবাঁধা এরকম আসলে ক্রিটিক্যাল কোনো নিয়ম আমি দেখলাম না।
তারপর এখান থেকে যদি দেখো সরকারি প্রতিষ্ঠানের 2 বছর মেয়াদী বিষয়গুলো, তো 2 বছর মেয়াদী বিষয়গুলো তোমরা এখান থেকে একটু দেখে নিও। আসলে এটা আমাদের মেইন টার্গেট না। তারপর তোমরা এখান থেকে নোটিশটা একটু পড়ে নাও। আমাদের ডেসক্রিপশন বক্সে কিংবা সরাসরি তোমরা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু নোটিশটা ডাউনলোড করে নিতে পারবা। এখন আমরা ভর্তি সময়সূচি সম্পর্কে একটু আলোচনা করি। অর্থাৎ আমাদের এই যে ভর্তি কার্যক্রমটা, সেই কার্যক্রমটা কখন শুরু হবে, আবেদনই বা কখন হবে, ভর্তি পরীক্ষাটাই বা কখন হবে। তো এখানে খেয়াল করো 2টা তারিখ উল্লেখ করা আছে। এই যে 2টা তারিখ, এই 2টা তারিখ হচ্ছে ভর্তির সকল কার্যক্রম 10/8/2025 থেকে 9/10/2025 এর মধ্যে কি হবে, এই আমাদের শুরু হবে কি, এই যে এখান থেকে 10/8 থেকে 2025 এই সময় থেকে এই সময়ের মধ্যে শুরু করে আমাদের কি হবে, এই ভর্তি কার্যক্রমটা সম্পূর্ণরূপে শেষ হবে। তার মানেটা হচ্ছে যে আমাদের ভর্তি পরীক্ষার জন্য যে আবেদন করব, আবেদন করার পর যে আমাদের ভর্তি পরীক্ষা হবে, তারপর যে আমাদের ভর্তি ফর্ম আমরা কি করব, ওই যে পছন্দক্রম বা চয়েস লিস্ট আসবে, সেই অনুযায়ী একদম যে আমাদের শারীরিকভাবে সশরীরে কলেজে গিয়ে ভর্তি হবো বা ইনস্টিটিউটে গিয়ে ভর্তি হবে, সেই কার্যক্রমটা কিন্তু এই সময়ের মধ্যে আমাদের কমপ্লিট হবে। তাহলে দেখো এটা হচ্ছে কি জুন মাসের শেষ হয়ে গেল, তার মানে জুলাই। তো এখান থেকে কি জুলাই মাস আমরা যদি চিন্তা করি যে এটা জুলাই মাসের শুরু, তাহলে আমাদের ভর্তি কার্যক্রমটা শুরু হবে কখন থেকে, আগস্টের 10 তারিখ থেকে। তাই তো, তাহলে তোমাদের কতটুকু সময় আছে, তোমাদের হাতে কিন্তু সময় খুবই কম। তো এই কম সময়ের মধ্যেই কিন্তু তোমাকে নির্ধারিত যে সিলেবাসটা আছে, সেই সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিয়ে তোমাকে ভর্তি পরীক্ষায় বসতে হবে। সেক্ষেত্রে তোমাকে ভর্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য আমাদের পাপেল এডুকেয়ার কর্তৃক যে কোর্সটা চলমান আছে, সেই কোর্সটা তোমরা এনরোল করতে পারো। সেই কোর্সে ভর্তি হওয়ার জন্য বিস্তারিত তথ্য জানতে আমাদের যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরটি আছে সেই নম্বরে সরাসরি কল করো। তাহলে আশা করি বুঝতে পারছো যে আমাদের এখান থেকে যে ভর্তি পরীক্ষার আবেদনটা, আমাদের ভর্তি পরীক্ষার আবেদনটা 10 থেকে 12 তারিখের মধ্যে শুরু হয়ে যাবে। তারপর তোমরা চিন্তা করতে পারো যে এই সময়ের মধ্যে আমাদের কি, এই সময়টার মধ্যে যে কোনো সময়ের মধ্যে আমাদের কি ভর্তি পরীক্ষাটা শুরু হইতে পারে বা ভর্তি পরীক্ষা হইতে পারে। তাহলে আমি তোমাকে যদি একটু ধারণা দিই, তো এখান থেকে যেহেতু আমাদের 10/8 থেকে 9/10 এর কথা বলা হয়েছে তারিখটা, তো এখান থেকে আমরা চিন্তা করতে পারি সাপোজ আমরা যদি হয় কি 10/8 থেকে আমাদের কি হলো ভর্তি পরীক্ষার আবেদন শুরু হলো, তো এই আবেদনটা সর্বোচ্চ আমাদের কি 1 সপ্তাহ চলবে। তাহলে এখান থেকে ধরো সাপোজ আমাদের আবেদন চললো হচ্ছে কি 18 তারিখ পর্যন্ত। এই যে 18 তারিখ পর্যন্ত কিংবা ধরো হচ্ছে আমাদের 20 তারিখ পর্যন্ত আবেদন চললো, তো আবেদনটা আমাদের যখন শেষ হয়ে যাবে, তো আবেদন শেষ হওয়ার পরই তো আমাদের ভর্তি পরীক্ষাটা শুরু হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের ভর্তি পরীক্ষাটা কত তারিখের মধ্যে হচ্ছে, আমাদের ভর্তি পরীক্ষাটা কিন্তু আমাদের আগস্টের শেষে মধ্যে হয়ে যাচ্ছে। তার মানে তোমরা ধরতে পারো যে আগস্টের 25 থেকে আমাদের যে আগস্টের শেষ তারিখ পর্যন্ত আছে, ধরো আমরা চিন্তা করলাম যে আগস্টের 29 কিংবা আগস্টের 31ই ধরো, এর মধ্যে কিন্তু আমাদের ভর্তি পরীক্ষাটা হবে। তারপর বাকি যে সময়টুকু থাকবে সেই সময়টুকুতে আমাদের ভর্তি পরীক্ষার যে রেজাল্টের বিষয় আছে, রেজাল্ট আসবে। তারপর আমাকে শেষ সপ্তাহে আমাকে কি করতে হবে, তোমাকে চান্স পাওয়ার পর যে স্কোরটা আসবে সেই স্কোরের ভিত্তিতে যে তোমার একটা ইনস্টিটিউট আসবে বা টেকনোলজি আসবে, সেই টেকনোলজিতে কি হতে হবে, ভর্তি হতে হবে। আচ্ছা, এগুলো নিয়ে আমরা হচ্ছে লাইভ ক্লাস আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তো এখানে দেখো আবেদন করার পদ্ধতিটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি। আবেদন করার পদ্ধতিটা হচ্ছে এই যে দেখো, এই যে ওয়েবসাইটটা btbadmission.gov.bd, এই ওয়েবসাইটটাতে হচ্ছে আবেদনের যে নির্দেশনাটা, আবেদনের যে অনলাইন ফর্মের লিঙ্কটা সেটা পাওয়া যাবে এই ওয়েবসাইট বা কিংবা হচ্ছে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের সরাসরি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে পাওয়া যাবে। তো এখানে খেয়াল করো তোমাকে আবেদনটা, ভর্তি পরীক্ষার জন্য আবেদনটা কিভাবে করতে হবে, আমি তোমাকে আবেদনের বিশ্লেষণটা দিচ্ছি। অনলাইনে আবেদনের ক্ষেত্রে শিক্ষাক্রম ভিত্তিক প্রতি শিফটের জন্য 162 টাকা, অর্থাৎ তোমাকে এই আবেদন ফিটা জমা দিতে হবে। প্রথমত আবেদন ফি জমা দেওয়ার পর তারপর তোমাকে আবেদনটা শুরু করতে হবে। তার মানে এখানে আমাদের 2টা শিফট রয়েছে, 2টা শিফট, প্রত্যেকটা শিফটের জন্য হচ্ছে 162 টাকা ফি নির্ধারিত। তুমি যদি চাও যে আমি আমার চয়েস লিস্টটা 2 শিফট হিসাবেই সাজাবো, সেই ক্ষেত্রে তোমাকে 2 শিফটেই পেমেন্টটা করতে হবে। আমি তোমাদের সবাইকে রেকমেন্ড করব তোমার চান্স নিশ্চিত করার জন্য এবং হচ্ছে সহজে চান্স পাওয়ার জন্য তুমি কি করবা, এই 2টা শিফটেই হচ্ছে আবেদনটা করে ফেলবা। আচ্ছা, তাহলে 2 শিফটের জন্য, এক শিফটের জন্য 162 টাকা হলে 2 শিফটে কত টাকা আসবে সেটা তোমরা একটু 2 দিয়ে গুণন করে নাও, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে কি করতে হবে, অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে এবং জমাদান সাপেক্ষে পছন্দ ক্রম অনুযায়ী এক বা একাধিক প্রতিষ্ঠানে সর্বোচ্চ 10টা টেকনোলজি, সর্বোচ্চ 10টা টেকনোলজি উল্লেখপূর্বক প্রয়োজনীয় তথ্যাদি সঠিকভাবে পূরণ করে আবেদন করতে হবে। অনলাইনে প্রতি শিফটের জন্য মাত্র একবারই আবেদন করা যাবে এবং প্রত্যেক শিফটের জন্য আবেদন ফি প্রযোজ্য হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, আমরা আরেকটু বিষয় যদি
কি করি নিচের দিকে যাই, সেক্ষেত্রে আমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো এখানে দেখো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, তারপর হচ্ছে আমাদের যে ৪ বছর মেয়াদী ইঞ্জিনিয়ারিং টেকনোলজি গুলো আছে বা ইঞ্জিনিয়ারিং যে ডিপ্লোমা গুলো আছে, সেই ক্ষেত্রে আমাদের কি করছে দেখো, এই যে আমাদের কি করতে হবে, এই শিক্ষাক্রমগুলোর ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে আবেদনকৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার জন্য এক এবং উভয় শিফটের জন্য প্রযোজ্য ক্ষেত্রে হচ্ছে আমাদের কি ৫০০ টাকা প্রদান করতে হবে। এছাড়া সকল শিক্ষার্থীদের ক্ষেত্রে অনুচ্ছেদ ৪.২ প্রযোজ্য হবে। এইখানে বিষয়টা খেয়াল করো, আমরা যে এই ৪.২ দেখলাম, এটা কাদের জন্য প্রযোজ্য? এটা হচ্ছে আমাদের ওই যে ২ বছর মেয়াদী যারা কলেজ কর্তৃক ২ বছর ট্রেডে আমাদের কি হবে ভর্তি হবে তাদের জন্য। তোমাদের জন্য, তোমরা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ডিপ্লোমা ভর্তি পরীক্ষা ৪ বছর মেয়াদী কোর্সটাতে তোমরা ভর্তি পরীক্ষা দিবা, তাদের জন্য কিন্তু আমাদের এই ৩ পয়েন্ট অর্থাৎ ৪.৩ এর যে নিয়মটা সেটা প্রযোজ্য হচ্ছে। এখানে কি হচ্ছে, এখানে আমাদের প্রথমত কি করতে হবে, এই যে আবেদনের জন্য যে অর্থাৎ ভর্তি পরীক্ষার যে আবেদন করবা, এটার জন্য তোমাকে কি করতে হবে, অনলাইন ফর্ম পূরণ করতে হবে। এবং এই ক্ষেত্রে তোমাকে হচ্ছে এক শিফট বলো বা উভয় শিফট বলো, উভয়ের জন্য তোমাকে কি করতে হবে, ৫০০ টাকা এখান থেকে এক বা উভয় শিফটের জন্যই হচ্ছে কি ৫০০ টাকা দিতে হবে। এটা হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে। প্রযোজ্য ক্ষেত্রে বলতে তুমি যদি উভয় শিফটের জন্য প্রযোজ্য হও বা যদি এক শিফটের জন্য প্রযোজ্য হও, সেক্ষেত্রে হচ্ছে কি এখানে ফিটা আমাদের ৫০০ টাকায় নির্ধারিত হবে। আচ্ছা, তো এখন দেখো ভর্তির যে আবেদনটা, সেই আবেদন স্টাইলটা হচ্ছে আমাদের এইচএসসির ক্ষেত্রে এখানে খেয়াল করছো, এইচএসসির ক্ষেত্রে এখানে দেখাইছে। তো আমরা এটা আপাতত আলোচনা করতেছি না, তোমরা এখান থেকে এইচএসসি যারা ভর্তিতে আগ্রহী আছো ভোকেশনালে, তারা এটা দেখে নিবা। আচ্ছা, আমরা এখান থেকে দেখি যে কিভাবে আসলে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। তো এই বিষয়গুলো হচ্ছে তোমরা যারা ভোকেশনাল বা এইচএসসি ভোকেশনালে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আছো, তারা এই বিষয়গুলো একটু দেখে নাও। এরপর আমি আসি হচ্ছে আমাদের যে ডিপ্লোমা কোর্স গুলো আছে সেগুলো নিয়ে। তো এটাই হচ্ছে তো মূলত ভর্তি পরীক্ষা পদ্ধতি অবলম্বন করতেছে, এজন্য এটা একটু বিশ্লেষণ করাটা বেশি জরুরি বা বেশি প্রয়োজনীয়। তো এখান থেকে শিক্ষার্থী নির্বাচনের পদ্ধতিটা খেয়াল করো। এখান থেকে আমরা এই নোটিশটা আগেও দেখেছি, আমাদের যে এই যে এইটুকু যে আমাদের এই অংশটুকু যে দিয়েছিল, এটা আমরা আগেও দেখেছিলাম, মানবন্টন এসে এটা দেখেছিলাম। তো আমরা এখন মূলত হচ্ছে আমাদের যে যে ভিত্তি অনুযায়ী আমাদের যে একটা, আমরা যে এতদিন ধরে বলতেছিলাম আসলে আমাদের যে মেধা তালিকা কিভাবে করা হবে, এই বিষয়গুলো, তো এগুলো আমরা একটা অফিসিয়াল ব্যাপার দেখি। খেয়াল করে এখানে আমাদের ভর্তির জন্য যে শর্তাবলীগুলা, সেটা হচ্ছে প্রথমে কি করা হবে, যে প্রাপ্ত স্কোরটা আছে এর ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে, যেটা আমরা শুরু থেকে বলে আসতেছিলাম যে আমাদের যে মেধা তালিকাটা তৈরি হবে, এখান থেকে যে টোটাল ১০০ মার্কের উপর মেধা তালিকা তৈরি হবে, যেখান থেকে ৩০ মার্ক হচ্ছে জিপিএ তে আর ৭০ হচ্ছে আমাদের পরীক্ষার ভিত্তিক মার্ক। তো এই টোটাল মার্কের উপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি করতে হবে। অর্থাৎ এখানে যদি আমাদের পরীক্ষা যদি ধরো হচ্ছে এখানে ৫ জন পরীক্ষা দিচ্ছে, ৫ জনের মধ্যে ধরো হচ্ছে ২ জন আমাদের কি পাইছে, ১০০ পাইছে, তাহলে হচ্ছে মেরিট লিস্টে তারা হচ্ছে আমাদের কি হবে, ওই যে প্রথম এবং দ্বিতীয় অর্থাৎ আমাদের এরা হচ্ছে মেরিট লিস্টের প্রথম স্থানে থাকবে। এবং এইভাবে মার্ক অনুযায়ী যার ৯৯ আসবে সে ৩ নাম্বার, যার হচ্ছে ৯৮ আসবে সে ৪ নাম্বার, এইভাবে তোমরা খেয়াল করবা, এইভাবে হচ্ছে মেরিট লিস্ট গুলা সাজানো থাকবে। ওকে, আচ্ছা, তো একই স্কোর যদি হয়, অর্থাৎ এখানে যদি যে আমি বললাম যে ২ জন যে ১০০ পাইলো, অর্থাৎ ২ জনের স্কোর যদি একই হয়, সেক্ষেত্রে সাধারণ গণিতের যে জিপিএটা আছে সেটার ভিত্তিতে মেধা তালিকা করা হবে। তার মানেটা হচ্ছে, ধরো তুমি এখান থেকে কি পাইছো, ১০০ তে ১০০ পাইছো, ১০০ তে ১০০ পাইছো, বাট এখান থেকে আরেকজনও ১০০ তে ১০০ পাইছে। এখানে কিন্তু পার্থক্যটা হচ্ছে, তোমার কোন ক্রমে জিপিএ 3 পয়েন্ট আছে, ঠিক আছে, জিপিএ 3 পয়েন্ট আছে কি সাধারণ গণিতে, কিন্তু আরেকজন যে পাইছে তার হচ্ছে তোমার থেকে বেশি, অর্থাৎ 3.5 কিংবা ধরো হচ্ছে 4 পয়েন্ট কিংবা হচ্ছে 5 পয়েন্টে আছে তার গণিতে, সেক্ষেত্রে কিন্তু সে তোমার থেকে স্কোর লিস্ট বা মেধা তালিকায় আগায় থাকবে। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে সাধারণ গণিতের জিপিএ যদি একই হয়, তাহলে উচ্চতর গণিত বা সাধারণ বিজ্ঞানের জিপিএটা ভিত্তি করা হবে। এটাও যদি সেম হয় যে গণিতের জিপিএটাও সেম, সেই ক্ষেত্রে তোমাকে বিষয়টা আসবে হচ্ছে উচ্চতর গণিত কিংবা সাধারণ বিজ্ঞান, এই বিষয়টার যে আমাদের জিপিএটা থাকবে সেই ভিত্তিতে তালিকাটা হবে। তারপর উচ্চতর গণিত বিজ্ঞানের সর্বোচ্চ জিপিএও যদি এক হয়, সেক্ষেত্রে ইংরেজি এর জিপিএ এর ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। বুঝতে পারছো? আবার ইংরেজিও যদি এক হয়, অর্থাৎ সকলে যদি এক হয়, তার পদার্থ এবং রসায়নের সর্বোচ্চ জিপিএ এর ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। পদার্থ রসায়নের সর্বোচ্চ জিপিএ একই হলে মোট নম্বরের ভিত্তিতে আমাদের কি করা হবে, মেধা তালিকা তৈরি করা হবে। তার মানে তুমি এসএসসি তে যে মার্ক, টোটাল কত মার্ক পাইছো, তার ভিত্তিতে তখন তোমার কি হবে, মেধা তালিকাটা হবে। এখানে কিন্তু মূল বিষয়টা তোমার কার উপর ভিত্তি করতেছে, এই যে তুমি ১০০-র মধ্যে কত পাইছো, ১০০-র মধ্যে কত পাইছো, এইখানে যারা ১০০-র মধ্যে একই সমান মার্ক পাবে, একজন ১০০-র মধ্যে ৭০ পাইছে, আরেকজন ৭০ পাইছে, এরকম একাধিক যারা ৭০ পাবে, তাদের যে বিষয়টা আসবে এই পরবর্তী
বিষয়গুলো তাদের জন্য কি হবে, প্রযোজ্য হবে। ধরো একজন শুধু 100 পাইছে, 100 আর কেউ পায় না, তাহলে তো তার ক্ষেত্রে আর কোনো নিয়ম নাই। সে 100 পাইছে, তাহলে তার গণিতে জিপিএ যাই থাক, ন্যূনতম জিপিএ যেটা ছিল সেটা থাকুক, বিজ্ঞান রসায়ন যাই হোক, সে কিন্তু 100-তে 100, তার মানে কি সে একাই প্রথম। ওকে, আচ্ছা, এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার। এখন দেখো, জন্ম তারিখ যদি একই হয়, সেই ক্ষেত্রে এসএসসি রেজিস্ট্রেশন নম্বর ভিত্তিতে যার কি নম্বর বেশি তার তালিকা তৈরি করা হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে যে তোমাদের মেধা তালিকা করতে যা যা প্রয়োজন সেটাই করবে। এখন দেখা গেল যে এই নম্বরের ভিত্তিটাও কি হয়ে গেল, সমান হয়ে গেল। তার মানে সকল কিছুই কি দেখা গেল যে তারা কি করছে, 70-70 পাইছে দুইজনই, একাধিক জন 70-70 পাইছে, এবং গণিত বিজ্ঞান যা যা বিষয়বস্তু বললাম আমি, সকল বিষয়ে কি আমাদের সেম জিপিএ আছে, কি আছে, সেম জিপিএ আছে। এবং সেই সাথে এইখানে পদার্থ রসায়ন এগুলার যে আমাদের মোট নম্বরের ভিত্তি, সেই মোট নম্বরের ভিত্তিটাও যদি আমাদের সেম থাকে, অর্থাৎ এসএসসিতে যে মোট প্রাপ্ত নম্বর সেটাও যদি সেম থাকে, তাহলে এইখানে সর্বশেষ যে নিয়মটা অ্যাপ্লাই করা হবে সেটা হলো, যদি আমাদের কি এই যে জন্ম তারিখটা যদি কি হয়, এই যে জন্ম তারিখটা, তখন আমাদের ওই জন্ম তারিখটাকে খেয়াল করা হবে। এবং আবার যদি আমাদের কি করা, জন্ম তারিখটাও যদি একই হয়ে যায়, সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে মেধা তালিকা করা হবে। অর্থাৎ যার রেজিস্ট্রেশন নম্বরের সংখ্যাটা বেশি সেটা দিয়ে মেধা তালিকাটা আসবে। তো আসলে এতটুকু পর্যন্ত যাবে না, আমাদের মেধা তালিকা কিন্তু এইটুকুর মধ্যে হয়ে যাবে। অর্থাৎ বাই চান্স হিসেবে আমাদের এতগুলা নিয়ম কিন্তু দেখানো হয়েছে আর কি। আচ্ছা, এখানে দেখো 6.4, অনলাইন আবেদন ফরমে প্রদত্ত পছন্দ, ভর্তি পরীক্ষা সর্বমোট স্কোর, কোটার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের যে কোনো পর্যায়ে নির্বাচনে নিশ্চয়ন না করলে আবেদনের ভর্তি কি হবে, যে আবেদনটা করছো সেটা কিন্তু বাতিল হয়ে যাবে যদি নিশ্চয়ন না করো। অর্থাৎ তোমার যে ওই যে চান্স যে আসবে, রেজাল্ট যে আসবে, তো রেজাল্টের পর তোমাকে নিশ্চয়ন ফি প্রদান করে নিশ্চয়ন করতে হবে। সেই ক্ষেত্রে তোমার যে নিশ্চয়নটা যদি না করো, তাহলে কিন্তু ভর্তিটা বাতিল হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন এখানে কোটার কথা তোমরা যারা বলছিলা যে স্যার আমাদের কোটা থাকবে কিনা, এখানে কোটার ক্ষেত্রে যদি দেখো, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের জন্য হচ্ছে 5%, এই যে কোটাটা 5% কোটা থাকবে এখানে। আর এখান থেকে হচ্ছে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী যারা আছে তাদের জন্য 1%, এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য 1%, এই কোটাটা কি হবে, প্রযোজ্য হবে। তার মানে এখান থেকে আমাদের যে কোটার যে, তার মানে আমাদের যে কোটার সর্বশেষ সংস্করণটা সেটাই কিন্তু এখানে প্রযোজ্য হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে মহিলা শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে নিজ জেলা ও নিজ বিভাগকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যারা তোমরা মেয়ে শিক্ষার্থী আছো তাদের ক্ষেত্রে তোমরা যদি নিজ নিজ জেলা নির্বাচন করো ইনস্টিটিউট হিসাবে, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু ওই নিজ নিজ জেলা এবং কি বিভাগ ভিত্তিক কোটাটা প্রযোজ্য হবে, অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, আশা করি তোমরা পুরোপুরি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছো। এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যে কোটার প্রযোজ্য ক্ষেত্রটা সেটাও তোমরা দেখে নিতে পারো। এখান থেকে পরবর্তী যে বিষয়গুলো আছে এখান থেকে হচ্ছে ভর্তি, অর্থ ব্যবস্থাপনা এবং বাজেট, এগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো। তবে এখান থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো ছিল সেগুলো কিন্তু আমি ইতিমধ্যে আলোচনা করে ফেলছি। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। তো এখান থেকে যদি আরো কোনো বিষয় কনফিউশন থাকে, তাহলে অবশ্যই আমাদের যে ফেসবুক পেজটা আছে সেই ফেসবুক পেজে তোমরা এসএমএস করার মাধ্যমে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো, অথবা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরটাতে কল করেও কিন্তু তোমরা এইখানে যদি কোনো কনফিউশন থাকে সেই কনফিউশনটা দূর করে নিতে পারবা। আর আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমরা এইখানে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছ সেখানে এসএমএস করার মাধ্যমে, অথবা আমাদের ফেসবুক পেজ পাপেল এডুকেয়ার লিখে সার্চ করার মাধ্যমে এই পেজে এসএমএস করেও কিন্তু তোমরা কি করতে পারবা, আমাদের এই কোর্স সম্পর্কে জানতে পারবা। কারণ তোমাদের ভর্তি পরীক্ষার জন্য কিন্তু খুব বেশি সময় নাই, আমরা কিন্তু তারিখ বিবেচনা করেছি। তো এই সময়টার মধ্যে কিন্তু তোমাকে কি করতে হবে, তোমার পছন্দ অনুযায়ী তোমার যে টেকনোলজি বা তোমার যে ইনস্টিটিউটে ভর্তি হওয়ার ইচ্ছা সেটা পূরণ করার জন্য তোমাকে কি করতে হবে, সর্বোচ্চ নম্বর পেতে হবে। তাহলে তুমি কেবল তোমার চান্সকে নিশ্চিত করতে পারবা। এবং তোমাকে সর্বোচ্চ নম্বর পেতে এবং তোমার প্রস্তুতিকে শতভাগ পরিপূর্ণ করতে সাহায্য করবে আমাদের পাপেল এডুকেয়ারের এই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ভর্তি প্রস্তুতিমূলক কোর্সটি। তো কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করো। এই কোর্সের প্রাইসটা হচ্ছে মাত্র 1250 টাকা। পরবর্তী সময়ে আমাদের এই কোর্সের প্রাইসটা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, এই কোর্সের প্রাইসটা হচ্ছে আমাদের 1250 টাকা আপাতত। আমাদের পরবর্তী সময়ে কোর্সের প্রাইসটা বেড়ে যাবে এবং সেটা হবে হচ্ছে 1599 টাকা। এবং এই সাথে তোমরা যদি আমাদের এই কোর্সটাতে এখন ভর্তি হও, তাহলে কিন্তু সেই সাথে তোমরা একটা আমাদের যে বিশেষ একটা সহায়ক বই, সেই বইটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবা। আশা করি সবাই বুঝতে পারছো। তো কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা, আমরা তোমাদেরকে বুঝিয়ে দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।